বেলির কথা শুনে ইরফান আর কথা বাড়ায়নি। বেলির সব কিছুই ইদানিং অন্যরকম লাগে তার কাছে। আগের বেলি আর এখনকার বেলির মাঝে অনেক পরিবর্তন। তবে আগের বেলি চুপচাপ ছিল, তবে এখনকার বেলিও চুপচাপ। তবে এখনকার বেলি চুপচাপ থেকে এমন কথা বলে যে বুকের এপাশে ঢুকে ওপাশ দিয়ে বেরিয়ে যায়। বেলি আবারও চুপ হয়ে যায়, তাই সেও চুপ হয়ে যায়। নিজেকে ঘৃণিত পুরুষ মনে হয় তার এখন। এই শান্ত মেয়েটাকে সে এতদিন এত মারধর করেছে। অন্যায় তো অনেক করা হলো, এখন না হয় প্রায়শ্চিত্তও করা হোক। এসব ভাবতে ভাবতে ইরফানের কথা সময় কাটছে, আর অন্যদিকে গাড়ি ছুটে চলছে তার আপন গন্তব্যে। রাত প্রায় 9টা নাগাদ বাসস্ট্যান্ডে বাস এসে থামে। বেলিকে আস্তে আস্তে ডাকি ইরফান। বেলির এই এক দোষ, জার্নি করতে আসলে তার ঘুমিয়ে ঘুমিয়ে জার্নি শেষ হয়। গাড়িতে উঠে এক ঘুম দেবে আর সেই এক ঘুমে গন্তব্যস্থলে এসে সজাগ হয়। এর মাঝে গাড়ি তাকে পাতাল কিংবা স্বর্গে নিয়ে গেলেও সে বলতে পারবে না। ইরফানের ডাকে ঘুম ভেঙে এদিক ওদিক তাকায় বেলি। নামবা না নাকি ঘুমাতে থাকবা? ঢাকা চলে আসছি। নামো, ঘুমালে আর কিছুই খেয়াল থাকে না তোমার। এত ঘুম যে কই থেকে আসে আল্লাহ জানে। নামো তাড়াতাড়ি। গাড়ি থেকে নেমে একটা সিএনজি ধরে ইরফান একটানে বাসায় চলে আসবে বলে। বেলি, রাত 9:30 বাজে, এখন গিয়ে রান্না করবা কখন? এখানে কোথাও একটা খেয়ে নিলে ভালো হতো না? বাসায় গিয়ে রান্না করেই খাওয়া যাবে। তা যাবে, কিন্তু আমি খুব ক্লান্ত। তোমার খাবার রান্নার আশায় বসে থাকবো না আমি। আচ্ছা, আপনি যা ভালো বুঝুন। ইরফান ইচ্ছে করে বলেছে কথাগুলো যাতে বেলি এ ব্যাপারে না করতে না পারে। তার শখ জেগেছে বেলিকে নিয়ে রেস্টুরেন্টে খাবে, আর যা রুবির সামনে কখনোই সম্ভব না। তবে সমস্যা ছিল বেলি এর আগে রেস্টুরেন্টে কখনো যায়নি। তবুও ইরফান চেয়েছে আজ সে যাক, তাই বেলিকে নিয়ে স্ট্রিট 11-এ চলে যায় ইরফান। সেখানে লিফট ছিল। ইরফান ভেবেছে বেলি লিফটে চড়তে জানে না, তাই সে সিঁড়ি দিয়েই উঠতে চেয়েছিল। কিন্তু বেলি ইরফানকে চমকে দিয়ে লিফটের সামনে দাঁড়িয়ে যায়। এখানে দাঁড়ালে যে? উপরে যাবেন না? কিন্তু এটা তো লিফট। জানি আমি, এটা লিফট। আমি আরো একবার লিফটে চড়ছিলাম। কোথায়? ঢাকাতেই ফুপুর বাসায় আসছিলাম একদিন বাবার সাথে। ফুপাতো ভাই বোন আমাকে নিয়ে কই জানি গেছিল, সেখানে এমন ঘরের মতো ছিল। তখন জানছিলাম এটা লিফট। আসেন, এটাই করেই যাই উপরে। ইরফান বেলির কথায় বেলিকে নিয়ে লিফটে চলে যায়। কয়েক সেকেন্ড পর লিফটের দরজা খুলে যায়। রেস্টুরেন্টটা একদম লিফটের দরজা বরাবরই। ইরফান বেলিকে নিয়ে রেস্টুরেন্টের ভেতর ঢুকে যায়। পাশেই দুজনের একটা টেবিল রাখা আছে। এখানের খাবার অনেক টেস্ট হয়, খেয়ে দেখো, ভালো লাগবে। ও আচ্ছা, কি খাবা বলো? আপনি যা খাবার আনবেন তাই খাবো। খাবার আনায় না, অর্ডার করতে হয়। ও তাহলে করেন। তো কি খাবা বলবা না তুমি? আমি তো জানি না কি পাওয়া যায়। চাইনিজ খাবার নাম শুনেছো কখনো? হ্যাঁ, শুনছি। ওটার সেট মেনু অর্ডার করি। করেন। ইরফান দুটো সেট মেনু অর্ডার করে দেয়। বেলি রেস্টুরেন্টে হয়তো আসেনি, তবে এইসব চাইনিজ, থাই, বাংলা নাম জানে। কারণ সে ইন্টারমিডিয়েট অবধি পড়াশোনা তো করেছে, তাই ততটা সমস্যা হয় না। তুমি চামচ দিয়ে খেতে পারবা? চামচ দিয়ে খেতে হয়? হ্যাঁ, চাইনিজ খাবারগুলো চামচ দিয়েই খেতে হয়। ও, পারবা খেতে? না হয় হাত দিয়ে খেও। সবাই চামচ দিয়েই তো খায়, তাহলে আমিও খাবো, সমস্যা নাই। আচ্ছা। বেলি আবারও চুপচাপ হয়ে যায়। কিছুক্ষণ পর ওয়েটার পানি নিয়ে আসে, আর বেলিও পানি খেতে শুরু করে দেয়। ইরফান দেখে বুঝে যায় যে বেলির হয়তো খুব পিপাসা পেয়েছে। এত পানি খাচ্ছ কেন? তেষ্টা পেয়েছিল। গাড়িতে বললেই পারতা। ইরফানের এই কথার জবাব নেই বেলির কাছে, তাই সে চুপ করে বসে আছে। প্রায় 15 মিনিট পর ওয়েটার এসে খাবার দিয়ে যায়। বেলি প্লেটের দিকে তাকিয়ে আছে। এক পাশে ভাতের মতো কি যেন আছে, অন্য পাশে সবজি, এক পাশে মুরগির বড় একটা টুকরো, আর সাথে ঝোল ঝোল কি যেন আছে। তাকিয়েই আছে প্লেটের দিকে সে। মনে মনে বলতে থাকে, এর থেকে ভালো ছিল ভাত, মাছ, একটা ভর্তা আর ডাল নিলে পেট ভরে খাইতে পারতাম। বেলির মনে মনে বলতে থাকা শান্ত চোখের চাহনি দেখে ইরফান পুরোটা বুঝিয়ে দেয় বেলিকে। এটার নাম ফ্রাইড রাইস, অনেকটা ভাতের মতোই। এটা ভেজিটেবল মানে সবজি, এটা মুরগি, এটা তরকারি, এটাকে মশলা চিকেন বলে। আর এই যে বড় পিসটা আছে, এটার নাম চিকেন ফ্রাই। চামচ দিয়ে খেতে পারলে খাও, না হয় হাত দিয়ে খাও, কোনো সমস্যা নেই। হু বললেও অনেকটা আনইজি ফিল হচ্ছিল তার। পরে দেখলো ইরফান চামচ দিয়ে খাচ্ছে।
তাই বেলিও কাপা কাপা হাতে একটা চামচ তুলে নেয়। তারপর ইরফানকে অনুসরণ করে খাওয়া শুরু করে। এক চামচ মুখে দেওয়ার পর বেশ ভালো স্বাদ পায় বেলি। খুব মজার ছিল খাবারটা, তাই ইরফানকে দেখে দেখে সবটা খাবার শেষ করে বেলি। ফ্রাইটা হাতে দিয়েই খায় সে, তার পক্ষে চামচ দিয়ে খাওয়া সম্ভব না। খেয়ে হাতটা টিস্যু দিয়ে মুছে নেয় সে। ইরফানও বলেছিল মুছতে, তাই সেও মুছে নেয়। হাত মোছার পর ইরফান বেলিকে কোকের গ্লাসটা এগিয়ে দেয়। বেলিও একটু একটু করে কোক খায়। এর ফাঁকে ওয়েটার এসে বিল দিয়ে যায়। বেলি দেখলো ইরফান 1000 টাকার একটা নোট বের করে বিল বইয়ের ভেতরে দিয়ে ওয়েটারকে ডাক দেয়। এক্সকিউজ মি। ইয়েস স্যার। এখানে বিল দেওয়া আছে উইথ টিপস। থ্যাঙ্কস স্যার। ওয়েটার বিল নিয়ে চলে যায়। বেলি অনেকটা অবাক হয়ে তাকিয়ে থাকে। তার ভাবতে কষ্ট হচ্ছে যে 2 জন মানুষ খেলো আর তার বিল 1000 টাকা কিভাবে হয়। অথচ বেলি তো জানে না এসব খাবারের দাম এমনই। ওইদিকে ইরফান তাড়া দিচ্ছে তাকে। তাড়াতাড়ি কুকটা শেষ করো, 10:30 বাজে অলরেডি। তাহলে আর খাবো না। কেন? আর খাবো না। আচ্ছা তাহলে উঠো। জি। ইরফান টেবিল ছেড়ে উঠতে উঠতে একটা কথা ভাবছিল যে বেলি নিজেকে সব জায়গায় খাপ খাওয়াতে না পারলেও অন্যদের ছোট করে না, বা নিজেও ছোট হয় না। মেয়েটার বুদ্ধি আছে। অন্যদিকে বেলি টেবিল থেকে উঠে দাঁড়িয়ে পেছনে ঘুরতেই একজনকে দেখতে পায়। সে একজনকে দেখে বেলির পায়ের তলার থেকে মাটি সরে যায়। ভদ্রলোক ওই পাশে একটা টেবিলে বসা আছেন, প্রায় 4 জনের মতো সাথে। প্রায় 1 বছর পর বেলি আজ তাকে দেখতে পেল। কলিজাটা মুহূর্তের মধ্যেই মুচড়ে উঠেছে বেলির। এটা কেমন পরিস্থিতি বেলি যে এখানে এইভাবে তাকে দেখবে তা সে একেবারের জন্য ভাবেনি। মুখ থেকে আচমকাই বের হয়ে যায়, রাজু ভাই। ভাগ্যটা ভালো মুখ দিয়ে আওয়াজটা আসতে বের হয়েছে। তাড়াতাড়ি মুখটা সরিয়ে নিয়ে সে একটু আগেই যাকে কল্পনা করলো, যার কথা মনে করে চোখের কোণায় পানি এলো, সে মানুষটাই এখন তার চোখের সামনে। হ্যাঁ, ওই টেবিলে রাজু বসা আছে। বেলি কোনো রকম তাড়াতাড়ি বেরিয়ে আসে সেখান থেকে। বেলি চায়নি রাজু তাকে দেখে ফেলুক, তাই সে সেখান থেকে সরে যায়। ইরফান আর বেলির বাসায় আসতে আসতে রাত প্রায় 11টা বেজে যায়। বেলি সেই তখন থেকে দম ধরে আছে। এইভাবে হঠাৎ রাজুকে দেখতে পাবে ভাবেনি সে। সে বাসায় এসেও একদম চুপচাপ হয়েছিল। ইরফান নিজের রুমে চলে যায়। বেলি কোনো রকম তাড়াতাড়ি বোরখাটা খুলে পুরো বাসা ঝাড়ু দিয়ে ফেলে। ইরফানের রুমে এসে দেখে ইরফান ওয়াশরুমে। ইরফান তখন গোসল করছিল। বেলি তাড়াতাড়ি ইরফানের রুমের সব ঝেড়ে মুছে পরিষ্কার করে দেয়। 3 দিন পুরো বাসা বন্ধ থাকাতে হালকা ভাবসা গন্ধ হয়ে গেছে, তাই বেলি পুরো বাসায় স্প্রে করে দেয়। এইসব কাজ করতে বেলি সময় নেয় 20 থেকে 25 মিনিট। বেলি কাজ খুব দ্রুত করতে পারে। ওইদিকে ইরফান গোসল করে বের হয়ে এসে দেখে তার রুম পুরো ফিটফাট। তার বুঝতে 1 সেকেন্ডও লাগেনি এসব বেলি করে গেছে। ইরফানের নিজেকে কেন জানি বেলির আশেপাশে রাখতে ইদানিং খুব ভালো লাগে। বেলিকে কাছে পেতেও খুব ইচ্ছে করে, কিন্তু স্বপ্নটা এখনও মাথায় জেঁকে বসে আছে। ইরফান টাওয়ালটা বিছানার উপর রেখে বেলির রুমের দিকে যায়, আর বেলি সব কাজ শেষ করে ওয়াশরুমে ঢুকে যায় গোসলের জন্য। ইরফানের টাইমিংটা বিফলে যায়। ইরফান রুমে আসার 1 মিনিট আগেই বেলি ওয়াশরুমে ঢুকে যায়। ইরফান এসে পুরো রুম খালি দেখে ওয়াশরুমের দরজার দিকে তাকায়। বুঝতে পারে বেলি ওয়াশরুমে গোসল করতেছে, তাই সেও বসে পড়ে বিছানায়। আর যদি ভেজা শরীরে বেলিকে একবার দেখা যায় ক্ষতি কি? ইরফান বেলির রুমের আশপাশটা ভালো মতো খেয়াল করে। বেলি তার এই বাসায় বিগত 7 মাস যাবৎ আছে, কিন্তু ইরফান একদিনের জন্যও খোঁজ খবর নেয়নি বেলি কেমন আছে কিংবা বেলির কিছু লাগবে কিনা। যা চাওয়ার তাও চাইতো বহু কষ্টে। বেলির রুমে তেমন কিছুই নেই। একটা খাট, তাতে সস্তা একটা তোষক আর 2টা বালিশ। এক পাশে একটা আলনা রাখা। আলনাটা এই বাসাতেই রাখা ছিল, আগের ভাড়াটিয়াদের ছিল। সে বেলির জন্য কিছুই আনিনি কখনো। এ নিয়ে বেলিরও কোনো অভিযোগ ছিল না। এখানেই বেলির দোষ। বেলি নিজের জন্য কখনো কিছু দাবি করে না, আর ইরফানের কাছে তো কখনোই না। প্রায় 15 মিনিট পর বেলি ওয়াশরুম থেকে বের হয়। বের হয়ে খাটে ইরফানকে বসে দেখে অনেকটাই অবাক সে। রাত 12টা বেজে গেছে, অথচ ইরফান এখনো ঘুমায়নি। কাল তো তার অফিস। অন্যদিকে ইরফান বেলির দিকে তাকিয়ে আছে। গোসল করে বেলিকে একদম স্নিগ্ধ আর পবিত্র মনে হচ্ছে। এক দৃষ্টিতে এইভাবে ইরফানের তাকিয়ে থাকাটা বেলির ভেতরে থেকে গ্রাস করে দিচ্ছিল। তাই ইরফানের সামনে থেকে সরে যায় বেলি। আলনার কাছে এসে কাপড় গুছাতে গুছাতে কথা বলা শুরু করে বেলি। ঘুমান নেই এখনো? কাল না অফিস আপনার? হুম। তা
তাহলে ঘুমিয়েই পড়েন। কেন, তোমার সমস্যা হচ্ছে নাকি? ইরফান উঠে বেলির কাছে যায়, 2 হাত দিয়ে বেলির কাঁধে হাত রাখে সে। ইরফানের এভাবে স্পর্শ করায় কেঁপে ওঠে বেলি। অন্যায়ের পাল্লাটা কি খুব বেশি ভারী বেলি? কি হলো বলো? আমরা তো এখন ঢাকাতে, আপনি তুই করেই বলেন। ইরফানের মেজাজটা সাথে সাথে বিগড়ে যায়। সাথে সাথে সে বেলিকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। বেলিও হালকা স্মিত হেসে তাকিয়ে ইরফানের দিকে। বলেছিলাম না আবেগ দিয়ে সব চলে না, দেখলেন তো মুহূর্তেই আমার জন্য নিজের মনে কিভাবে ঘৃণার জন্ম হয়। কাল হয়তো রবি আপু আসলেই এই ধাক্কাটাই লাঠিতে রূপ নেবে। আমি নিজেকে মানিয়ে নিচ্ছি, আপনি যান ঘুমিয়ে পড়েন। চোখে পানি আর ঠোঁটে হালকা হাসি রেখে ইরফানের দিকে তাকিয়ে কথাগুলো বলে দেয় বেলি। ওই মুহূর্তে বেলিকে দেখে ইরফানের ভেতরটা ফেটে যাচ্ছিল। বেলিকে তখন একদম অন্যরকম লাগছিল। মনে হচ্ছিল আল্লাহ পাক যেন তাকে নিজ হাতে গড়ে ইরফানের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। ইরফান সোজা রুম থেকে বেরিয়ে যায় আর নিজের রুমে এসে দরজা বন্ধ করে দেয়। সে দরজাতেই নিজের হাত দিয়ে এক ঘুষি মারে। বেলিকে এই হাত দিয়ে ধাক্কা মারলো আবার সে। কেন যে রাগটা বসে থাকে না তার। অন্যদিকে বালিশে মুখ চেপে কেঁদে ফেলে বেলি। একে তো এই পরিস্থিতি, তার উপর আজকে এতদিন পর রাজুকে দেখা, আর এখন আবার ইরফান, সব মিলিয়ে বেলি পাগল প্রায়। বাবা দেখতেছো তো তোমার বেলি ফুলের কত কষ্ট এখানে। ও বাবা, বাবা আমায় নিয়ে যাবা তোমার কাছে, তুমি আর তোমার বেলি ফুল একসাথে থাকবে বাবা। আর পারি না বাবা, আর পারি না, বেলি ফুলের শান্তি নাই বাবা, বেলি ফুলের শান্তি নাই। এভাবেই কাঁদছি আর বিলাপ করছে বেলি। তারপর একটা সময় ঘুমিয়ে যায় বেলি। এই ঘুমটাই এখন তার সঙ্গী। ঘুমে থাকলেই সে সব ভুলে থাকে, তাই হয়তো একেবারেই ঘুমাতে চায় সে। সকাল 8টা নাগাদ ইরফানের ঘুম ভাঙে। ফ্রেশ হয়ে রেডি হতে হতেই 8:30। টেবিলের কাছে গিয়ে দেখে পূর্বের ন্যায় বেলি সব নাস্তা সাজিয়ে রেখেছে। ইরফান আর তেমন কোনো কথা বলেনি, নাস্তা খেতে বসে যায় সে। কিছুক্ষণ পর বেলি চা নিয়ে ইরফানের কাছে যায়। চায়ের কাপে চুমুক দিয়ে ইরফান বেলির দিকে তাকিয়ে আছে। বেলিকে একা রেখেও যেতে ইচ্ছে করছে না তার। অন্যান্য দিন তো মিনু বাসায় থাকে, আজকে সেও নেই। মেয়েটা এখনও আসেনি বাসায়। একা থাকতে পারবা? ভয় লাগবে না? আমার আজ অফিসে যেতেই হবে, না হয় আমি থাকতাম। আমি যখন থাকবো না তখন মানে? কিছু না, আপনি খান। ইদানিং বেলিকে অনেক অচেনা লাগে ইরফানের কাছে। বেলি কি বলে, কি করে, কি বলতে চায়, কি করতে চায়, কিছুই বোঝে না সে। তবে বেলির দিকে তাকিয়ে থাকলে একটা শান্তি আসে মনে তার। দেখতে দেখতে ইরফানের অফিসের সময় হয়ে যায়। তখন আর কিছু না বলেই ইরফান চলে যায় অফিসে। পুরো বাসায় আজ বেলি একা 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 মস্তিষ্কে অনেক কিছুই ভর করে। জানালার কাছে গিয়ে গ্রিলে মাথা ঠেকিয়ে আকাশ দেখছে বেলি। নীল আকাশের কয়েকটা পাখি উড়ে যায়। বেলির নিজেকে পাখি মনে করতে চায়। পাখিরা যেমন স্বাধীন, তেমনি সেও স্বাধীন হয়ে উঠতে চায়, যেখানে থাকবে না কোনো কষ্ট, থাকবে না কোনো গ্লানি, শুধু দু চোখ ভরা ভালোবাসা আর স্বপ্নমাখা কিছু মিষ্টি অনুভূতি। তুমি উড়বে আকাশে মুক্ত বিহঙ্গ হয়ে, তুমি উড়বে আকাশে শত ভালোবাসার তারা হয়ে। আমি চাই গো তোমায় আপন করে, যদি দাও একটু সারা ভালোবেসে। মুহূর্তের মাঝে 4টা লাইন মনে পড়ে যায় বেলির। বহুদিন আগে কেউ একজন মোড়ের মাথায় দাঁড়িয়ে তার জন্য এই 4টা লাইন বলেছিল। লাইনের সাথে সাথে মানুষটার চেহারাটাও মনে পড়ে যায় তার। সেদিনের মানুষটা আপন হতে হতেও হলো না। বেলির রাজুর কথা মনেও গেছে। ছেলেটা বড্ড মায়াবী ছিল। এক কথায় বেলিকে খুব পছন্দ করত সে। তার কাছে বেলি শুধু বেলি ছিল না, তার কাছে বেলি ফুল হয়েছিল। বেলিকে সে ফুল বলেই ডাকত, শুধু ফুল। গায়ের রং হালকা শ্যামলা রঙের বলে সে বেলিকে কালচে ফুল নাম দিয়েছিল, যদিও এটা মজা করেই বলতো। এটা বেলির জানা ছিল। একদিন কলেজ থেকে আসার পথ আগলে ধরেছিল রাজু, হাতে একটা ঠোঙ্গা নিয়ে। আজও ডাকটা কানে ভাসে বেলির। রাজুর ডাকে অনেক মায়া ছিল সেই দিন। যখন সে কালচে ফুল বলে ডাকত, বুকের ভেতরটা মায়ায় ছেয়ে যেত। নিজের থেকে ছোট বলে তুই তুই করে ডাকত বেলিকে সে। সেদিন দুপুরের পথ আগলে ধরাটা ছিল অন্যরকম। কালচে ফুল, দাঁড়া, এই দাঁড়া। আপনি আমারে কালচে ফুল ডাকেন কেন? হুরকালি। কালি রে কালি বলবো না তো কি বলবো? তাইলে আর ডাকবেন না কখনো। কি
ওরে ওরে, কালচে ফুল রাগও করে। ওই দেখো, ঢ্যাং ঢ্যাং করে চলে যায়। দাঁড়া না প্লিজ। কি হয়েছে? এই নে, কি এটা? খুলে দেখ। বেলি খুলে দেখে ঠোঙ্গা ভর্তি বেলি ফুল রাখা আছে। বেলি ফুলগুলো একদম তরতাজা, একদম সতেজ। বেলি ফুলগুলো নিজের হাতে পেয়ে বেলি নিজেকে সব থেকে খুশি মানুষ ভাবে সে সময়। ঘ্রাণ নিতে থাকে সে বারবার। রাজু ভাই আমার জন্য আনলা? হুম, কই থেকে আনলা গো? আমার গাছের। অনেক সুন্দর ফুলগুলা। তোর কাছে এর সৌন্দর্য ব্যর্থ রে। রাজুর কথায় হাসি মুখে মুহূর্তের মাঝে লজ্জার আবরণ পড়ে যায়। আমি যাই। কি বলে বেলি সামনে পা বাড়াতে রাজুর ডাকে পা জোড়া আটকে যায় তার। হইল? চলে কেন যাস? বেলা বাইরা যাইতাছে, মায় বকবো পরে। কই কাল দেখা করবি? কই? মিয়াগো পুকুর পাড়ে। ও মাগো, ওই দিকে যাবো না। ও ও দেখা ফেললে মায়ের কাছে খবর যাইব গা, লগে বাবার কাছেও। তাহলে আসবি না? পারলে আসমু। ওই কালি, দাঁড়া। কলিং বেলের আওয়াজে ধ্যান ভেঙে যায় বেলির। এতক্ষণ ভাবনার জগতেই ছিল বেলি। অতীতের কিছু কিছু দিক হঠাৎ করে মনে পড়ে মনটাকে কখনো ভালো আবার কখনো খারাপ করে দিয়ে যায়। ওড়নাটা দুই প্যাচ দিয়ে পেঁচিয়ে মাথায় দিয়ে দরজার কাছে যায় বেলি। দরজা খুলতে একটা চিৎকার শুনতে পায় বেলি। আমি আয়া বুচ্ছি ভাবি। আরে নেমু। হ হ, আমি মিনু আয়া বুচ্ছি। আরে মিনু, এসো এসো। এত তাড়াতাড়ি কিভাবে আসলা? ও মোর খোদা, আপনি কি কন ভাবি? কয়টা বাজে দেখছেন নি? 11টা বাজে গেছে। মিনুর কথায় বেলির ঘড়িতে নজর দেয়। আসলেই 11টা বেজে গেছে। কখন যে এত সময় পার হয়ে গেল বলতেও পারবে না সে। মিনু আবার তার কথার মেশিন স্টার্ট করে ফেলে। ও ভাবি, কি ভাবে না তো? কই না তো, কিছু না। বাইয়ে কই গেছে গা কামে? হুম। আচ্ছা কন, কি কি কাম করতে হইবে? কিছু করতে হবে না, তুমি আগে রেস্ট করো। কি? আরে আমি ঠিক আছি। আয়েন আয়েন, কইয়া দেন কি কি করা লাগবো। এমন সময় ইরফানের রুমের দিকে নজর যায় মিনুর। উকি দিয়ে দেখে রুবি নেই রুমে। এই আবার শুরু করে মেশিন। খবিসটাই কই? কে? রুবি খবিসটাই কই? আয়ে না হেতি? ছি মিনু, এসব বলো না। সে খবিস না, সে তো মানুষ, তাই না? থামেন থামেন, সতীনের গীত কইয়েন না। আয়ুক নাইলে মরুক, আমার কি? আমি কিডা? আমি তো কামের মাইয়া। মিনু মনে মনে 100টা গালি দিতে দিতে রুবির গোষ্ঠীর ষষ্ঠী পূজা করতে করতে কাজে লেগে যায়। বিলিও এদিকে সব গুছিয়ে দুপুরে রান্নার কাজে লেগে যায়। আজান পড়ে গেলে গোসল করে নামাজে দাঁড়ায় সে। নামাজ শেষ করে মোনাজাত করে যেই না দাঁড়িয়েছে অমনি আবার কলিং বেল বেজে ওঠে। বেলি যায় নামাজটা রেখে দরজা খুলতে যায়। বেলি দরজা খুলে চমকে যায়। যদিও এটা চমকানোর মতো কিছু না, এটা তো হওয়ারই ছিল। দরজায় রুবি দাঁড়িয়ে আছে। বেলিকে সাইডে ধাক্কা দিয়ে রুবির ঘরের মধ্যে ঢুকে যায়। রান্নাঘর থেকে আবারও মিনু রুবিকে দেখে ফেলে। শয়তানের নামটা যে কীর্তে নিছিলাম। শয়তানের নাম নিছি সকালে, শয়তান দুপুরে হাজির। এত মানুষ মরে, এই শয়তান মরে না? অসিব্যি মাতারির একটা। ইচ্ছা মতো রুবিকে বকতে থাকে মিনু। মোট কথা মিনু রুবিকে দেখতেই পারে না, তাই এত কটাক্ষ করে রুবিকে। তবে তা অবশ্য রুবির অগোচরেই। রুবি এসেই পুরো বাসা মাথায় তুলে নিয়েছে। বিলির সাথে অনর্থক বাড়াবাড়ি করছে সে। বিলিকে ইচ্ছে করেই বকছে, উল্টোপাল্টা মুখে যা আসছে তাই বলে যাচ্ছে সে। তবুও বেলি একদম চুপ করে আছে। বেলির নিজেকে এখানে এখন বড় বেশি অসহায় লাগে। এইভাবে নিংড়ে নিংড়ে মরতে হবে তাকে। অহেতুক চিল্লাচ্ছে রুবি বেলির ওপর। বিকেলের শেষের দিকে বেলি রুমে শুয়ে আছে। সারাদিন কাজ করে অনেক ক্লান্ত সে। কাজ করা আগেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু রুবি এসে আবার তার জামা কাপড়গুলো বেলিকে দিয়ে ওয়াশ করায়। এই সব কাজ করতে করতে বেলি খুব ক্লান্ত হয়ে গেছে। শোয়ার পরে বেলির চোখে ঘুম আসেনি। ঘুরে ফিরে মাথায় একই ভাবনা কাজ করে যায়। কি হবে তার ভবিষ্যৎ? কিভাবে থাকবে সেইখানে? এরই মাঝে রাজুর কথা মনে পড়ে তার।
রাজুর সাথে শেষ দেখা হয়েছিল আজ থেকে প্রায় 1 বছর আগে, যেদিন রাজু একেবারেই ঢাকা চলে আসবে তার আগের দিন সন্ধ্যায়। বিলিকে বাধ্য করেছিল সে তার সাথে দেখা করতে। সেদিন বিলি গিয়েও ছিল তার সাথে দেখা করতে। চারপাশে অন্ধকার নেমে যায় আর সে আধারের মাঝে চুপিসারে রাজুর সাথে কথোপকথনের ঢল পড়েছিল বিলির। এই কালি, এত দেরি করলি কেন রে? তো কি করতাম? মশার কামড়গুলো আমি খাইছি। ভালো হয়েছে। রাজু ভাই, হুম সত্যি কি কালকে চইলা যাবেন ঢাকা? হুম আসবেন না আর? আসবো তো। রাজু ভাই, বল। ভয় লাগে অনেক। চাকরিটা আরেকটু পাকাপোক্ত করে আবার আসবো, তখন তোর বাবার সাথে কথা বলবো আমি। সত্যি তো? হ্যাঁ রে, সত্যি। বল, কি আনবো তোর জন্য? কিছু লাগবো না আমার, কেন? আপনি আসলেই হবে। কথাগুলো মনে পড়ে গিয়ে একগাল হেসে দেয় বেলি। ওইটাই ওদের শেষ দেখা ছিল। কিন্তু পরক্ষণেই মনে পড়ে যায় সে এখন বিবাহিতা, তার স্বামী আছে আর রাজু এখন পরপুরুষ। তাই তার কথা মনে আনাও পাপ। কিন্তু বেহায়া মনটা কে কেন যে যেন বেশি করে মনে করিয়ে দেয় তাকে। পরিস্থিতি সব গোলমেলে লাগে বিলির কাছে। সে সময় সবেমাত্র মনটা রাজুতে বসেছিল আর তখনই নিয়তি ইরফানকে বসিয়ে দেয়। সেই থেকে সবটাই শেষ। ভাবনার সাথে বাস্তবতার মিল কখনোই ছিল না। আমার নিয়তি আমায় বারবার ধোকা দিয়ে যাচ্ছে। আমি কি কখনো ভালো থাকতে পারবো না? কপালটা খারাপ মানি, কিন্তু এত খারাপ হবে ভাবিনি। আমার জীবনটা একটা কালো অন্ধকার, যেখানে আলোর রেখা নিয়ে দাঁড়ানোর কেউই নেই। নিজে নিজে কথাগুলো সাজাতে থাকে বেলি। ইদানিং মনটাই তার সব থেকে কাছের। মনের সাথে সব বলা যায়। আর যাই হোক না কেন, মন কখনো ধোকা দেয় না। এরই মাঝে রুবি অনেক জোরে জোরে বেলিকে ডাকতে থাকে। বেলি, ওই বেলি, বেলি, মরছিস নাকি সাড়া দিস না কেন? মরার কথা শুনে বেলির মুখে একটা হাসি ফুটে ওঠে। হ্যাঁ, হয়তো একদিন আমাকে ওই রঙ্গমঞ্চের মায়া ত্যাগ করতে হবে। যত পারো নিংড়ে নাও আমায়, আমি কিছুই বলবো না। বেলি এইটা বলতে বলতে তাড়াতাড়ি রুবির কাছে চলে যায়। রুবির ব্যবহারগুলো অনেকটা চাড়ালের মতো। মেয়ে হয়ে অন্য মেয়ের সাথে তার এমন ব্যবহারগুলো মেনে নেয়ার মতো না। বেলি এখানে নিতান্তই অসহায়, তাই ছাড়তেও পারে না, আবার থাকতেও পারে না। ইরফানের মুখের দিকে তাকিয়ে পড়ে আছে সে। শত হোক সে তার স্বামী, বিয়ে তো তাকেও করেছে। থাকুক না সতীন, ক্ষতি কি তাতে? স্বামী সংসার কিছুই ছাড়তে পারবে না সে। এখানে দুটো জিনিস বাধা হয়ে দাঁড়ায়। এক গ্রামে তার শ্বশুরের সম্মান, দুই তার নিজের মায়ের সম্মান। বেলি কাউকে বলতেও পারেনি যে তার স্বামী বিয়ে আরেকটা করেছে। এতে তার শ্বশুরের মান সম্মান সব যাবে আর তার মায়ের হয়তো শোকটাই নিতে পারবে না। আর যাই হোক, কোনো মা নিশ্চয়ই চাইবে না তার মেয়ে আর যাই হোক সতীন নিয়ে যাতে সংসার না করে, সেখানে তার মেয়ে নিজেই সতীনের সাথে থাকছে, তাও এক বাড়িতে। এই শোকটা সে মানতে পারবে না। আবার ছেড়ে চলে গেলে আবারও বদনাম। গ্রামের সবাই তার মায়ের মুখে চুনকালি মারবে। সব দিক দিয়েই বেলি আটকে পড়ে গেছে। পরিস্থিতি এত খারাপ যে এর বিকল্প কোনো পন্থা নেই। যে পন্থাতে যাবে তাতেই কোনো না কোনো বাধা। আর এদিকে মিনুর রুবিকে একদম সহ্য হয় না। মিনু ভেবে রেখেছে আজ ইরফান বাসাতে এলেই রুবির নামে সব বলবে। যা সত্যি তাই বলবে, পারলে আরও বানিয়ে বানিয়ে বলবে। মিনু কথা দারুণ বানায়। বেলিকে নিজের রুমে ডেকে পাঠায় রুবি। বেলিও যায় সেই রুমে। বেলিকে রীতিমতো চোখের বিষ ভাবে রুবি। কেন জানি তার সহ্য হয় না বেলিকে। তাই সেও চাইছে যে কোনো একজন এই বাড়িতে থাকবে, আর সেই একজনটা সেই হবে। এর জন্য যতটা করা লাগবে সে করবে, যতটা নিচে নামার সে নামবে। বেলিকে দেখে তার মেজাজ আরও গরম হয়ে যায় তার। বেলিকে টর্চার করে রুবি একরকম পৈশাচিক আনন্দ পায়। তার কারণ শত কিছু হয়ে গেলেও বেলি টু শব্দ করে না, আর ইরফানের কাছে তো ভুলেও বলে না। আর এটারই সুযোগ নেয় রুবি। তোকে যে আমি এতক্ষণ ডাকলাম, কানের মধ্যে কি দিয়ে রাখছিস? শুনিস নাই? আমি তো ডাকার সাথে সাথে আসলাম। বাপরে বাপ, ভালো চোপা লড়াস তো তুই। এত সাহস পেলি কোথা থেকে? কিছু বলবেন? কেন, কষ্ট লাগে নাকি দাঁড়িয়ে থাকতে? না। তা তোর বাড়িতে ইরফান ছিল? না। ঘুমিয়েছে কই রাতে? ঘরেই। আর তুই? আমিও ঘরেই ঘুমাচ্ছি। ও আচ্ছা, এজন্যই বলি ইরফান রাতারাতি মাগুর পাচ কোথায় পেল।
রুবির নোংরা মানসিকতার নোংরা ইঙ্গিতটা বেলির মাঝে বুঝতে সময় লাগেনি। খুব বিশ্রী লাগছিল কথাগুলো শুনতে, তাই নিজেই সাহস করে দুইটা কথা বলে। আপনি যা ভাবছেন তা নয়, এই সব কিছুই হয় নাই। সব জানতা গেঞ্জিওয়ালা হয়ে গেছিস দেখছি। না, শুধু যতটুকু বোঝার তাই বুঝছি, আর কিছু না। রুবির মেজাজ আরও খারাপ হয়ে যায়। বিশ্রী ভাষায় বেলিকে গালি দেয় সে। তারপর খাট থেকে এসে ঠাস করে একটা চর বসিয়ে দেয় বেলিকে। চরটা খেয়েও বেলি সেখানে দাঁড়িয়ে থাকে, একটা আওয়াজও করেনি। টিভির মধ্যে যে রাক্ষসীগুলো থাকে তেমন হলি তুই। 100 রং তোর, অভিনয় করস তুই। গ্রামে গিয়ে কি তাবিজ করছিস ইরফানকে? কি তাবিজ করছিস বল? রুবির কথা শুনে বেলির অবাক হয়ে যায়। এত শিক্ষিত হয়ে এত বাজে একটা ভাবনা তার মাথায় আসে কিভাবে? তখন বেলি আবারও বলে, যদি তাবিজ করার হতো, আমি তার জীবনে আপনার আসার অপেক্ষায় বসে থাকতাম না। তার আগেই তাবিজ তুবিজ করে নিজের বশে রাখতাম তাকে। আর আপনি তো তার স্ত্রী, যাকে সে আমার থেকে বেশি ভালোবাসে, অথচ এই আপনি তাকেই বিশ্বাস করতে পারছেন না। এখানে আপনার বিশ্বাস ডগমগিয়ে যাচ্ছে। বেলির কথা শুনে রুবি চুপ হয়ে যায়। ভাবতে থাকে ওর এত সাহস হয় কিভাবে, যে ও রুবির সামনে, মানে তার সামনে দাঁড়িয়ে এত স্ট্রংলি কথা বলে যাচ্ছে। কিভাবে সম্ভব এটা? সে চায় শুধু সে বলবে, আর বেলিকে সব শুনতে হবে এবং মানতে হবে। বেলিকে চুপ করানোর জন্য আরও বাজেভাবে বেলিকে অ্যাকিউজ করে রুবি। অশিক্ষিত থার্ড ক্লাস মানুষ, কি যোগ্যতা আছে তোর যে তুই ইরফানের সাথে দাঁড়াবি? নিজের চেহারা আয়নায় দেখেছিস? এই চেহারায় আসছে ইরফানের বউ হতে। ওর সাথে কেবল আমাদের কি যায়, তোকে নয়। এবার বেলি আরেকটু বলে, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি যে ওনার সাথে কেবল আপনাকেই চায়। আপনি শিক্ষিত, দেখতেও সুন্দর, সব গুণ আছে আপনার মাঝে। তাহলে দাঁড়াতে কেন পারছেন না ওনার সাথে? বিশ্বাস কেন রাখতে পারছেন না ওনার উপর? সেটা তোকে নিশ্চয়ই বলবো না আমি। আইন অনুযায়ী আমি এখনো ওনার স্ত্রী। আমি থাকা অবস্থাতে উনি দ্বিতীয় বিয়ে করেছেন। এটা নিয়ে থানায় মামলা করলে কেসটা আমার পক্ষে আসবে। আর আমি পড়াশোনা কম করছি তাই বলে অশিক্ষিত নই। আর অহেতুক আমাকে জ্বালিয়ে কি লাভ বলেন তো? আমি না আগেও আপনাদের মাঝে ছিলাম, না এখনো আছি, আর না ভবিষ্যতেও থাকবো। কোনো কাজ থাকলে বলবেন, আমি সব করে দিব। তবে এসব বাজে কথা আর বলবেন না। এসব বলে বেলি রুম থেকে বের হয়ে যায়। রুবি সেখানেই দাঁড়িয়ে আছে এখনো অবধি। বেলির কথাগুলো তার পুরো শরীরে আগুন ধরিয়ে দিয়েছে। রুবি ভেবেছিল কি আর হয়ে গেছে কি, বেলির মুখে বুলি ফুটেছে। এইবার রুবির আরও সচেতনতার সাথে খেলতে হবে, এইসবই ভেবে যাচ্ছে রুবি। রুমের পাশে দাঁড়িয়ে সব কথাগুলো শুনছিল মিনু। রুবিকে বলা বেলির কথাগুলো শুনে অনেক খুশি মিনু। এতদিন পর বেলি তো বলেছে রুবিকে, এইটাই বা কম কিসের? তাই সে আজ একটু হলেও অনেক খুশি। যতটা খুশি সে বেলির উপর, ততটাই ক্ষিপ্ত সে রুবির উপর, কারণ রুবি আজকে একদম অতিরিক্ত করে ফেলেছে। মিনু হাসি মুখে বেলির রুমে যায়। ভাবি, আজ তো ফাটাইয়া দিছেন আপনি। কি? ডাইনিটারে ইচ্ছা মতো কথা শোনাইছেন। ডাইনি কেন বলো? সেও তো মানুষ। মানুষ, কিন্তু কাজ কাম ডাইনিগো মতো। তবে আপনি বালা কাম করছেন, শয়তান এইডারে ইচ্ছা মতো বলছেন। একটা কথা কি জানো তো মিনু, দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন পিঠও কথা বলে। আমার অবস্থাটা ঠিক ওই রকম। আমি চাই না সে বারবার তার আর ওনার মাঝে আমায় টানুক। আর দেখতে গেলে রবি আপু তো বেশি হকদার এই সংসারে। আমি আর কে? আপনি কে মানে? আপনি তো আমার ভাইয়ের বউ। আমি বউ হলে কি আর এক বউয়ের দরকার পড়তো ওনার মিনু? আমি তো আমার সবটা উজাড় করে দিয়েছিলাম, কিন্তু লাভ কি হলো বলতে পারো? সবই কপালের দোষ। কপালের দোষ বলেই তো টিকে আছি। একদিন দেখবে আমি আর থাকবো না। এটা কি কন ভাবি? আমি এখনো থাকতে চাই না, কিন্তু যেতেও পারি না। এটি কয়েন না ভাবি। যাও, কাজ করতে যাও। শরীরটা ভালো লাগছে না, আমার একটু ঘুমাবো। আচ্ছা। আর শোনো, তোমার ভাই আসলে তাকে কফি করে দিও। আমি আজ আর বের হব না, কেমন? আচ্ছা ভাবি। বেলি বিছানায় শুয়ে আছে। শরীরটা আসলেই ভালো লাগছে না তার। পুরো শরীর কাঁপছে তার। শরীরটাও গরম হয়ে আছে, মনে হয় জ্বর আসবে। জ্বরের কথা ভাবতেই একটা কথা মনে পড়ে যায় বেলির। সেদিনও বেলির জ্বর ছিল, কিন্তু তবুও সেদিন সে কলেজে গিয়েছিল। মোড়ের মাথার সামনে সেদিন রাজু তার জন্য অপেক্ষা করছিল।
বেলি সেদিন আস্তে আস্তে হেঁটে যাচ্ছিল আর তখনই কালচে ফুল, কে? কি রে কলিজা, এত ছোট কেন তোর? আপনারে না বলছি, এমনি হুটহাট ডাক দেবেন না। তোর কলিজা ছোট হইলে আমি কি করব? কি করব মানে? আমার এগুলো ভালো লাগে না। উফ, তোরে এমন দেখা যায় কি জন্যে? শরীর কি ভালো না? জ্বর এসে গেছে। আহারে, কালির আবার অসুখও করে। এমনি বলেন কেন? ধুর, তোরে রাগাইতে ভালোই লাগে আমার। বাচ্চা। সেদিন অনেকটা রাগ করে বেলি চলে আসছিল রাজুর সামনে থেকে। সেদিন রাজু হেসেছিল বেলির রাগ দেখে, তাই তো জোরে জোরেই বলেছিল, ওই কালি, দাঁড়া, যাস কই? আয়, আমি ওষুধ কিনে দেব। আপনার ঔষধ আপনিই গিলে। কথাটা শুনে রাজু অনেক হেসেছিল। রাজুর হাসি মাখা মুখটা আজও বেলির চোখে ভাসে। এসব ভাবতে ভাবতে বেলির চোখে ঘুম নেমে আসে। রাত 8টার পর ইরফান বাসায় আসে। ক্লান্ত শরীরে কলিং বেল বাজানোর পর ভেবেছিল দরজায় বেলির মায়াবী চেহারাটা দেখবে, কিন্তু দুর্ভাগ্য দরজা খুলে মিনু। মিনুকে দেখে বেশ খানিকটা অবাক হয় ইরফান। কিরে, তুই কখন এলি? 11টার দিকে। খালি আমি একলা আই নেই, আরও একজন আইছে। কে? নিজে যাই এই দেখেন। এক কাপ কফি করে দে। আচ্ছা। বেলি কোথায়? ঘুমায়। এখন? জানি না আমি। দরজা থেকে ভেতরে গিয়ে নিজের রুমে যায় ইরফান। রুমের ভেতরে গিয়ে খাটের উপর রুবিকে শুয়ে থাকা অবস্থায় দেখে মেজাজ বিগড়ে যায় ইরফানের। হাতে থাকা মোবাইলটা রেখে রুবির সাথে কথা না বলেই বেলির রুমে যায় ইরফান। বেলির রুমে গিয়ে বেলিকে শোয়া অবস্থায় দেখতে পেয়ে কাছে গিয়ে বসে ইরফান। হাত ধরতেই দেখে বেলির পুরো শরীর জ্বরে পড়ে যাচ্ছে। মুহূর্তের মাঝে ইরফানের সারা মুখে চিন্তার রেখা ভেসে ওঠে। উদ্বিগ্ন হয়ে চিন্তিত গলায় বেলিকে কয়েকবার ডাকি ইরফান। বেলি, এই বেলি, বেলি। হালকা স্বরে হুঁ করে উঠে বেলি। বেলির পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। বিছানায় আধমরা হয়ে থাকা বেলিকে দেখে বড্ড বেশি মায়া হচ্ছে ইরফানের। শরীর হাত পা কেমন ঠান্ডা হয়ে গেছে বেলির। অনেক ভয় পাচ্ছে ইরফান। কি করবে না করবে বুঝতে পারছে না সে। নিশ্চুপ হয়ে পড়ে থাকা বেলি একেবারের জন্য চোখ খুলছে না। অন্যদিকে অফিস থেকে এসে ইরফানের বেলির রুমে যাওয়া একদম সহ্য হয়নি রুবির। সে রুমের মধ্যে বসে থেকে নিজের তেজ কমাচ্ছে এই জিনিসের উপর। সে শুধু অপেক্ষায় আছে কখন ইরফান এই রুমে আসবে আর সে ইরফানকে ধরবে। অনেক হিসেব নিকেশ বাকি আছে তার ইরফানের সাথে। সব কিছুর শোধ তুলতে হবে তাকে, আজ এক্ষুনি এবং এই মুহূর্তে। ইরফান তাড়াতাড়ি নিজের রুমে আসে থার্মোমিটার নেয়ার জন্যে, বেলির জ্বর মাপবে বলে, আর কোনো রকম চেঞ্জ করে বেলির কাছে যাবে বলে। কিন্তু ইরফান রুমে আসার সাথে সাথে রুবি দরজা আটকে দেয়। মোট কথা সে এই রুম থেকে আজ ইরফানকে বের হতেই দেবে না। রুবিকে দেখে ইরফানের মেজাজ এমনিতেই অনেক খারাপ, তার উপর এইভাবে দরজা আটকে দরজার কাছে দাঁড়িয়ে থাকায় আরও মেজাজ খারাপ হয়ে গেছে তার। প্রথমে কিছুই বলেনি ইরফান। ওয়াশরুমে গিয়ে কোনো রকম ফ্রেশ হয়ে ট্রাউজার আর গেঞ্জি পরে থার্মোমিটার হাতে নিয়ে দরজার কাছে যায় ইরফান। রুবি এত পরিমাণ ঠ্যাটা যে সে ওখানেই এখন অবধি দাঁড়িয়ে আছে। এবার ইরফান আস্তে করে কথা বলে রুবির সাথে। কি ব্যাপার, এইখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? কোথায় যাচ্ছ তুমি? বেলির কাছে। কি কারণে? আমি যে তোমার ঘরে আছি এতে তোমার হয় না? দেখো রুবি, রাত 9:30 বাজে, আমি খুব ক্লান্ত, তার উপর বেলির প্রচন্ড জ্বর, আমাকে যেতে দাও। ও মরে যাক, তবুও তুমি যাবে না। রুবির কথা শুনে ইরফানের পায়ের রক্ত মাথায় চড়ে যায়। এটা কি বলল রুবি? এ কেমন মানুষ যে অন্য আরেক মানুষের মৃত্যু কামনা করে? তবুও নিজের মেজাজ কন্ট্রোলে রেখে ঠান্ডা মাথায় আবারও রুবিকে বোঝাতে থাকে সে। রুবি, আমি এখন ঝগড়া করার মুডে নেই, প্লিজ আমাকে যেতে দাও। তুমি যাবে না। আমি তো যাবই রুবি। না, যাবা না, যাবা না। তোমার সমস্যা কোথায়? আমার সমস্যাটা ওই বেয়াদব মেয়েটা। ও কি তাবিজ করেছে তোমাকে যে আমি থাকা সত্ত্বেও তুমি ওর দিকে তাকাচ্ছ? আগে তো ওকে দেখতেই পারতা না, এখন কি হয়েছে ইরফান? একটা কথা কি জানো তো রুবি, যার চিন্তা ভাবনা যেমন সে বলবেও তেমন। তুমি একজন এডুকেটেড মেয়ে হয়েও এইসব নোংরা মানসিকতার চিন্তা ভাবনা নিয়ে পড়ে আছো। হ্যাঁ, আমি নোংরা মানসিকতার মানুষ, তবু তুমি যাবা না ওর কাছে। লাস্ট টাইম বলছি আমি, তুমি সরে যাও আর আমায় যেতে দাও। তুমি যাবা না, যাবা না, যাবা না। আমি যাব। ইরফান, তুমি বদলে গেছো। ওই গায়া মেয়েটার জন্য তুমি বদলে গেছো ইরফান। হ্যাঁ, আমি বদলে গেছি। আমি আগে জানোয়ার ছিলাম,
এখন মানুষ হচ্ছি। বিগত 5 মিনিট যাবৎ একই বিষয়ে ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে রুবি, যার সহ্য হয়নি ইরফানের। ইরফান এবার ধাক্কা দিয়ে রুবিকে সরিয়ে দেয়। বলেছিলাম না বেশি বিরক্ত করো না আমাকে। তুমি আমাকে ধাক্কা দিলা? মাত্র তো ধাক্কা দিলাম, এরপর বেশি বাড়াবাড়ি করলে পা ভেঙে হাতে ধরিয়ে দিব, মাথায় রাখবে কথাটা। ইরফান, তুমি যাবা না? আমি যাব। বিয়ে যেমন 2টা করেছি, দায়িত্বটাও সমানভাবেই নিব আমি। হয় তুমি ওরে রাখবা, নয়তো আমায়। তুমি থাকতে চাইলে থাকবে, না থাকতে চাইলে চলে যাবে, ব্যাস। ইরফান, গলা নামিয়ে কথা বলো। বারবার বলেছি আমি ক্লান্ত। ডিস্টার্ব করো না আমায়। মেয়েটা জ্বরে অবচেতন হয়ে পড়ে আছে, আর তুমি এখানে আমায় আটকে রেখেছো। এগুলো কি মানুষের কাজ? আজ হঠাৎ মানুষ হয়ে গেলে? অন্যান্য দিন তো বেলি বলতেই মারধর আর আজ আদর যত্ন, ব্যাপার কি? আগে অমানুষ ছিলাম, এখনো অমানুষই আছি আমি। মানুষ হওয়ার চেষ্টা করছি শুধু। বাকি উত্তরগুলো সময় অনুযায়ী পেয়ে যাবে। ইরফান রুবির সামনে গিয়ে বেরিয়ে যায় রুম থেকে, আর রুবি রুমের মধ্যে থেকেই সব তোলপাড় করে ফেলছে। তার একটাই সমস্যা, ইরফান কেন বেলির কাছে যায়। ইরফান এই মুহূর্তে আর অন্য কিছু ভাবতে ভালো লাগছে না। সে এখন থেকে এই মুহূর্ত থেকে শুধু বেলিকেই নিয়ে ভাবছে। বেলির রুমে এসে অচেতন বেলির শরীরে তাপমাত্রা চেক করার জন্য থার্মোমিটারে কাজে লাগায় ইরফান। ওয়াশরুম থেকে বালতি ভরে পানি নিয়ে আসে বেলির মাথা ধুয়ে দিবে বলে। বেলির শরীরের বিন্দুমাত্র শক্তি নেই যে সে উঠে বসবে বা শুয়ে থেকে শরীর নাড়াবে। থার্মোমিটারে 103 ডিগ্রি জ্বর দেখে ঘাবড়ে যায় ইরফান। ধরেই জ্বর 103-এ পৌঁছে গেছে, এজন্যই হুঁশ নেই বেলির। হু হা ছাড়া আর কিছুই করতে পারছে না সে। ইরফান মিনুর কাছ থেকে পলিথিন নিয়ে এসে বেলিকে ঠিক করে শুইয়ে দেয় বিছানায়। আজ ইরফান কফিও খায়নি। মিনু এসে দেখে ইরফানের কফির মগে কফিটা পড়ে আছে। ভাই, কফি খাইলেন না? না, নিয়ে যা। আপনি তো কফি না খাইলে হয় না। কফি না খেলে মরে যাব না, তুই নিয়ে যা। আরও কিছু খেয়েছে? না ভাই, ভাবি তো কিছুই খায় নাই। আচ্ছা যা, আমি ওর মাথায় পানি দিয়ে দেই, আর তুই ওর খাবারের ব্যবস্থা কর। আচ্ছা ভাই। এই সময় মিনুর মাথাটা চট করে বুদ্ধি আসে। এই সুযোগটা কাজে লাগাবে সে। আজ রুবি যা যা বেলিকে যা যা বলেছে, যা যা করেছে সব বলে দিবে, সাথে বাড়তি কথাও বলবে। মিনু মানেই ধামাকা, তাই সে আর সময় নষ্ট করেনি। হাই রে ভাবি, কত কইলাম আমি দুইয়া দেই, শুনলেন না আমার কথা। কি হয়েছে? কি ধুয়েছে ও? আর কয়েন না ভাই, রুবি ভাবি আইয়া এই যে শুরু করছে। বেলি ভাবিরে যা মুখে আইছে তাই কইছে। তারপর ভাবিরে দিয়া হেতির সব জামা কাপড় ধোয়াইছে, তাও অবেলায়। এল্লাই মনে হয় জড়াইছে। হ ভাই, শেষে কি বিশ্রী গালি দিছে ভাবিরে। ভাবি চুপ করে আসিল, কিছুই কয় নাই, খালি কানছে। তুই যা, বাকি কাজ কর। মিনুর কথাগুলো শুনে ইরফানের শরীরটা রাগে কাঁপতে থাকে। ইচ্ছা করছিল রুবিকে এক লাথি মেরে ঘর থেকে বের করে দিতে, কিন্তু ইচ্ছে থাকলে উপায় নেই তার। রুবিও তার স্ত্রী, তার উপর ভালোবেসে বিয়ে তাদের। এখন চাইলেও এইভাবে কিছুই করা সম্ভব না। সব ভুলে গিয়ে বেলির মাথায় পানি ঢালে ইরফান। মেয়েটা এত অসুস্থতার মাঝেও টু শব্দ করছে না। তুই এত সহজ সরল কেন বেলি? কেন আমার জীবনটা এমন হয়ে গেল? আমি এত অবুঝ হয়েছিলাম যে তোকেই বুঝলাম না। এত মারধরের পরেও আমার কাছেই আছিস। এত চুপচাপ কি করে থাকিস তুই? এত চাপা স্বভাবের কেন তুই বেলি? আমার মনটা কেন জানি তোর দিকেই ঘুরে যাচ্ছে রে। প্লিজ ভালো হয়ে যা তুই। এই কথাগুলো মনে মনে বলতে থাকা ইরফানের অন্তরটা হু হু করে ওঠে। বেলির জন্যে তার মায়া দিনকে দিন বেড়েই চলছে। কেন যেন নিজের মনকে সে বশে রাখতে পারছে না। বারবার মন তার বেলির দিকেই টানছে। আসলে সবাই ঠিকই বলে, বেলি ফুল সবার মাঝে শুধু সুবাস ছড়াতেই পারে, বিনিময় তার কিছুই চায় না। প্রায় 1 ঘন্টা সময় নিয়ে ইরফান বেলির মাথায় পানি দিয়েছে, তারপর টাওয়াল দিয়ে মাথায় মুছে দিয়েছে। শরীরে অনেক তাপমাত্রা বেলির, তাই ভাবছিল যদি পুরো শরীর মুছে দেওয়া যায় তাহলে ভালো হতো। এই এতদিনের মাঝে বেলিকে এত অসুস্থ হতে সে আজ দেখল। ফার্মেসিতেও যাবে সে, জ্বরের মেডিসিন নিয়ে আসবে বেলির জন্য। মিনুকে ডেকে বেলির কাছে মিনুকে রেখে ইরফান বাসা থেকে বেরিয়ে যায়। ওদিকে রুবির মেজাজ তুঙ্গে পৌঁছে গেছে। সে এইসব কিছুতেই সহ্য করতে পারছে না।
তার এই মুহূর্তে বেলিকে গিয়ে বিষ দিতে মন চাইছে, কিন্তু উপায় নেই। আধা ঘন্টা পর ইরফান মেডিসিন নিয়ে বাসায় আসে। মিনুকে খাবার আনতে পাঠিয়ে দিয়ে সে বেলির পাশে বসে যায়। বেলি তখনও জ্বরের ঘোরেই আছে। মিনু এদিক দিয়ে বেলির শরীরটা মুছে দেয়। মিনু ভাত নিয়ে এলে বহু কষ্টে ইরফান বেলিকে ভাত খাওয়াতে পারে। বেলি তো ঠিকমতো বসতেই পারে না, ভাত খাবে কি? তার একটাই কথা, এইগুলা সরান সামনে থেকে, আমি খাবো না। মেডিসিন নিতে হবে তো, অল্প কয়টা খাও। খাবো না, সরান এইগুলো সামনে থেকে। অল্প কয়টা ভাত খাও বেলি, এমন করো না, হ্যাঁ করো। এগুলা কি? তখন মিনু বলে ওঠে, ও কি ভাবি, আপনিই তো রানলেন মুরকার মাংস, লন ভাত খাইয়া লন। এগুলো সরান সামনে থেকে, গন্ধ লাগে এগুলো। ও কি কি সব কয় মাতারি, ভাবি পোলা পাইনের মতো কইরেন না তো, খাইয়া লন, হের পরে ওষুধ খান। বেলি খাবেই না, তরকারি দিয়ে তো আরও আগেই খাবে না। তাই ইরফান ভাতে পানি দিয়ে পানি ভাত করে খাইয়ে দেয় বেলিকে। বেলির জ্বরের ঘর প্রকট হলেও সে বুঝতে পেরেছে ইরফান তাকে খাইয়ে দিচ্ছে, আর ইরফানের হাত থেকে বিয়ের এতদিন পর সে খাচ্ছে। মুহূর্তে তার চোখের পানি চলে আসে। তবে ইরফান ভাবছে শরীরের যন্ত্রণার জন্য বেলি কাঁদছে। সর্বোচ্চ 6 থেকে 7 লঙ্কা ভাত খায় বেলি, তারপর আর পেটে যায়নি তার। ইরফানও আর জোর করেনি, যতটুকু পেরেছে খেয়েছে। তারপর ওষুধ খাইয়ে দেয় বেলিকে সে। কিছুক্ষণ পর বেলি চাপা আর্তনাদ শুরু করে। পুরো শরীর ব্যথা করছে তার, ব্যথার চোটে কাঁদছে সে। ইরফান তখনও বেলির পাশেই বসা। বেলির কান্না সহ্য হচ্ছে না তার। আজ রাতে সে ভাতটাও খায়নি। সেই যে বেলির কাছে বসা ছিল তখন থেকে এখন অবধি বসেই আছে সে। ঘড়ির দিকে নজর দিতে দেখে ঘড়িতে তখন প্রায় 12:55। এতটা সময় পার হয়ে গেছে, অথচ ইরফান বলতেও পারবে না। বিছানায় বেলি শরীর ব্যথায় কাঁদতে থাকে। বেলি কি হয়েছে? আমার পুরো শরীর ব্যথা করতেছে। উফরে কি! কোথায় কোথায় ব্যথা? পুরো শরীরটাই ব্যথা, আল্লাহ রে। বলো। মাজাটা ফেটে যাইতেছে, পায়ের গিটগুলা ব্যথা করতেছে। জ্বরের সময় অনেকের শরীর হাত পা অনেক ব্যথা করে, তেমনটাই বেলির হচ্ছে। এর আগে বারের মতন কথা মনে পড়ে যায় ইরফানের। ঠিক এভাবেই মান্থের পেইন সহ্য করতে হয়েছিল ওকে, আর আজ আবার জ্বরের তাড়নায় পাগল হয়ে যাচ্ছে মেয়েটা। ইরফান মুভ এনে বেলির হাতে পায়ে মালিশ করে দেয়। বেলিকে কাত করে এক পাশ করে শুইয়ে দিয়ে বেলির কোমরে মুভ মালিশ করে দেয়। প্রায় অনেকক্ষণ পর বেলি একটু শান্ত হয়, জ্বরটাও একটু নিয়ন্ত্রণে আসে, আর শরীর ব্যথাটা কিছুটা হলেও কমে বেলির। শুয়ে শুয়ে ইরফানকে দেখছিল বেলি। ভেতরটা কেমন জানি করে ওঠে তার। খুব খারাপ লাগছে ইরফানের জন্য, নিজেকে অনেক বেশি অসহায় মনে হচ্ছে তার। ইরফানের মুখটাও কেমন শুকিয়ে আছে। আপনি খাইছেন? মিনু কোথায়? গেস্ট রুমে ঘুমাচ্ছে। চলেন আপনাকে খেতে দিই আমি। বেলির মুখ থেকে এমন কথা আশা করেনি সে। নিজেই অসুখে মরে যাচ্ছে, আর এখন সে ইরফানের খাবারের কথা ভাবছে। এ কি মানুষ নাকি অন্য কিছু? অবশেষে ইরফান নিজেই বলে, কথা কম বলে শুয়ে থাকো। খাবেন না তাই বলে? ক্ষুধা লাগলে খেয়ে নিব আমি, শুয়ে থাকো তুমি। ইরফানের কেন জানি বেলিকে কিছু বলতে ইচ্ছে হচ্ছে, বেলির কাছে যেতে ইচ্ছে হচ্ছে, বেলিকে জড়াতে ইচ্ছে হচ্ছে। বেলি, একটা কথা বলি। হুম। আমি তোমাকে ভালোবাসি। জ্বরের মাঝেও এমন কথা শুনে শরীরের তাপমাত্রা আরও বেড়ে যায় বেলির। ইরফানের মুখ থেকে এই কথাটা তাও এই মুহূর্তে সে একদম আশা করেনি। এরই মাঝে ইরফান আবারও বলা শুরু করে, ভালোবাসি তোমাকে আমি। এরপর বেলিও বলতে শুরু করে, আবেগ নয়, সত্যি আমার মনটা বারবার তোমার দিকে ঘুরে যাচ্ছে। আমরা আর দুজন নেই, আমরা এখন 3 জন। কেন বোঝেন না আপনি? 3 জন কিভাবে? আপনার দ্বিতীয় স্ত্রী, সে কি দোষ করেছে? সেও আপনাকে ভালোবাসে। কিন্তু আমি যে তোমায় ভালোবাসি। আপনি আমায় ভালোবাসেন না। ভালোবাসলে আমি সতীন নিয়ে সংসার করতাম না। এই ভুলটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। বেলি ফুল ঝরে যায়, দিন শেষে সে ঝরে যায়, আমিও ঝরে যাব। জানি না কবে আমিও ঝরে যাব। যাওয়ার আগে আপনাকে অনেক কিছু দিয়ে যাব। বেলি, ঘুমাবো একটু, অনেক ঘুম পাচ্ছে। আপনি রুবি আপুর কাছে যান। আমি তোমার কাছে এসেছি আর তুমি আমায় ওর দিকে পাঠাচ্ছ কেন বেলি? বেলি ফুল তার সুগন্ধে সবাইকে মাতায়, বিনিময়ে সে নিঃশেষ হয়ে যায়। সেই 9টা থেকে এখন অবধি আমি তোমার কাছে বসা, আর এখন তুমি আমায় রুবির কাছে যেতে বলো? আমার কথা বলতে ভালো লাগে না, আমি ঘুমাবো।
ঘুমাও, আমি এখানে আছি। কতক্ষণ বসে থাকবেন? শুতেও তো বলছো না। আমি কে যে আমার কাছে শুবেন আপনি? মায়ের খাবা কিন্তু। ওটাই কপালে আছে আমার। এই বলে বেলি চুপ করে চোখ বুজে যায়। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। মানুষটাকে আজ কেন যেন খুব কাছে পেতে ইচ্ছে করছে তারও, কিন্তু আবার কেন জানি সংকোচ লাগছে। বন্ধ চোখের কোণা বেয়ে পানি গড়িয়ে পড়ে বেলির। আজ নিজের শরীরে ইরফানের হাতের ছোঁয়াটার মায়ায় পড়ে গেছে। অন্যদিকে ইরফানের মনটাও বেলির কাছে যেতে চাইছে, বেলিকে জড়াতে চায় সে। বেলি তার বিবাহিতা স্ত্রী, অন্য নারী নয়। তাই সে লাইট অফ করে দরজা লাগিয়ে বিছানায় গিয়ে বেলির পাশে শুয়ে পড়ে। বেলি টের পেয়েও চুপ করে পড়ে থাকে। ইরফান আচমকাই বেলিকে নিজের একদম কাছে নিয়ে আসে, জড়িয়ে ধরে বেলিকে সে। ছাড়েন। ঘুমাও তুমি। এইভাবে থাকলে আমার ঘুম আসবে না। আমি কি তোমাকে কামড়াচ্ছি নাকি? চুপ করে শুয়ে থাকো। ইরফানের এমন কথায় বেলি চুপ হয়ে যায়। তাই বেশি কিছু বলেনি সে। এমনিতেও অনেক রাত হয়ে গেছে, তার উপর নিজের শরীরও ভালো না, তাই আর বাড়াবাড়ি করেনি সে। হঠাৎ করে ইরফান বলে ওঠে, তোমার প্রতি আমার করা অন্যায়গুলো খুব বেশি ছিল, হয়তো এর ক্ষমা হয় না। এত মারধর করেছি যে নিজের দিকে তাকাতেও এখন লজ্জা লাগে আমার। বারবার বোঝাতে চেয়েও মনটা বুঝে নাই আমার। বারবার তোমাকেই পেতে চাই, কেন জানি তুমি নামক ফুলটা আমার জীবনে সুবাস ছড়িয়ে দিয়েছ। আমি ভালোবাসি তোমাকে বেলি, তোমাকে ফুল ভেবে নয়, ভালোবাসার কলি করে কাছে পেতে চাই আমি শান্তি পাই তোমার মাঝে বেলি। জানি না কেন, কিন্তু আমি শান্তি পাই তোমার মাঝে। বেলির পিঠের সাথে ইরফানের মুখটা লেগে আছে। বেলির পিঠের ভেজা ভাবটাই বেলিকে জানান দিচ্ছিল ইরফানের চোখের পানি তার শরীর স্পর্শ করছে। বেলির বুকের ভেতরটা কাতর হয়ে আছে, আর সহ্য করতে পারেনি সে। এই দিকে ফিরে জ্বরের মাঝে জড়িয়ে ধরে নিজের স্বামীকে সে। ভালোবাসে বেলি মানুষটাকে, কি করে আর দূরে থাকতে পারে সে। বেলির জড়িয়ে ধরা দেখে ইরফান আরো জড়িয়ে নেয় বেলিকে। কপালে একটা চুমু দিয়ে বলে, ঘুমিয়ে যাও তুমি, আমি আছি এখানে। বেলি চুপ করে চোখ বুজে ইরফানকে ধরে রেখেছে, আর মনে মনে বলছে, কি ঠিক কি ভুল জানি না, কিন্তু মানুষটাকে আমি ভালোবাসি অনেক, তাকে ছাড়তে পারবো না। ভালোবাসি আমি আপনাকে, অনেক ভালোবাসি। পরে নিজেই মুখ খুলে বলে, আমি মরে যাব আপনাকে ছাড়া, শুধু পাল্টে যাইয়েন না। আমি মরে যাব, একদম মরে যাব। বেলির কথা শুনে বেলিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দেয় ইরফান। তার নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসে, ভালোবাসি রে বেলি, তোকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি আমি। তোকে ছেড়ে কোথাও যাব না, আর তোকেও কোথাও যেতে দিব না। ভালোবাসি অনেক তোকে। বেলিও পরম মমতায় নিজের হাতের বাঁধনে আবদ্ধ করে নেয় ইরফানকে। সেখানে আস্তে করে ঘুমিয়ে যায় বেলি। সকালবেলা ঘুম ভেঙে বেলির মুখটা দেখতে পায় ইরফান। চুপটি করে গালে হাত দিয়ে ঘুমোচ্ছিল মেয়েটা। বেলির মুখের মাঝে কিছু তো আছে, যার মায়ায় বারবার পড়ে যাচ্ছে ইরফান। ইরফানের ভালো লাগা মন্দ লাগা, ভালো থাকা মন্দ থাকা, সবটাই যেন এখন বেলিকে ঘিরে। ঘড়িতে নজর দিয়ে দেখে সকাল 8:30 বাজে। আজ লেট হয়ে গেছে তার। ডান হাত দিয়ে বেলির কপাল ছুঁয়ে দেয় সে। না, এখনও জ্বর ছাড়েনি, তবে তেমনও জ্বর নেই। কাল রাতের মেডিসিনটা একটু হলেও কাজে করেছে। তারপর নিজের বুকের উপর থেকে বেলির বাম হাতটা আস্তে করে সরিয়ে নেয় ইরফান। আস্তে করে বেলির পাশ থেকে উঠে যায় সে। ফ্রেশ হতে হবে তাকে, অফিসেও যেতে হবে। আস্তে করে দরজা খুলে নিজের রুমে যায় ইরফান। গিয়ে অনেকটাই অবাক হয়ে যায় ইরফান। আজ রুবি সজাগ। যে রুবি দিন 10টা বাজেও ঘুম থেকে ওঠে না, সেই রুবি সকাল 9টা বাজতে উঠে গেল কিভাবে? ইরফান ততটা পাত্তা দেয়নি। টাওয়াল নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতে নিলে রুবি আটকায় তাকে। গোসল করবা? মানে কি? সারা রাত তো তার সাথেই কাটাইলা, তা এখন তো ফরজ গোসল করতেই হবে, তাই না? রুবির মন মানসিকতা বারবার ওইদিকে ইঙ্গিত করে, যা ইরফানের মোটেই ভালো লাগে না। সে কিভাবে এসব কথা বলতে পারে, এইটা ইরফানের মাথায় আসে না। রুবি, তুমি কি শুধু একসাথে থাকা মানেই সেক্স বুঝো? সত্যি বললাম বলে জ্বালা ধরে গেছে, তাই না? এটা মোটেও সত্যি না। রুবি, বেলি অসুস্থ, খুব অসুস্থ। তুমি ভাবলে কি করে এই অবস্থায় আমি আরো? রুবি, মাঝে মাঝে একটু বেশি ভেবে বসো তুমি। যাক ভালো, সত্যিকে মিথ্যে বানিয়ে সত্যি বানাতে ভালোই পারো দেখছি। তোমার সমস্যা কোথায় হচ্ছে রুবি? তোমাকে সহ্য করে বেলি যদি এই 7 মাস থেকেই ছাদের নিচে থাকতে পারে, তাহলে আমি একটা রাত শুধু ওর রুমে থেকেছি বলে তুমি এমন হুলস্থুল কাণ্ড বাঁধাচ্ছ? কারণ আমি বেলি নই, আর তুমি ওই গায়া মেয়ের সাথে আমার কম্পেয়ার করবা না।
ও গাইয়া, ও মূর্খ, কিন্তু তোমার মতো এত আবাল না। ও গাইয়া, ও মূর্খ, কিন্তু তোমার মতো এত লেম না রুবি। ওহ রিয়েলি? ইয়েস রুবি, এমন আচরণ করো না যাতে তোমার দিক থেকে আমার মুখ ফেরাতে হয়। তাহলে বিয়ে কেন করেছো আমাকে? লাইক সিরিয়াসলি রুবি, আমি তোমাকে বিয়ে করেছি নাকি বিয়েটা দুজনের সম্মতিতে হয়েছিল, কোনটা? যাই হোক, হয়েছিল তো। আজ আর অফিস যাব না আমি, তোমার সাথে কিছু কথা বলবো আজ। আমি প্রশ্ন করব, তুমি শুধু উত্তর দিয়ে যাবে। আমার প্রয়োজন নেই। কেন রুবি? আমি ওয়াশরুমে যাব ফ্রেশ হতে, আর তুমি ফরজ গোসল নিয়ে আসছো। তুমি তো এই 7 মাস আমার সাথে শুয়েছো, তুমি দেখোনি আমি কখন ফ্রেশ হই, কখন গোসল করি? ও সরি। তুমি দেখবে কিভাবে? তুমি তো দিন 12টা অবধি ঘুমে থাকো। ইরফান, বেশি বেশি হচ্ছে। কোনটা বেশি বেশি? কি বেশি বেশি? আমি যতদিন তোমার সাথে থেকেছি আমাদের মাঝে সেক্স কতবার হয়েছে বলো? সপ্তাহে 2 বার কি 3 বার? আবার কোনো সপ্তাহে 1 বারের জন্যও না। যখন এইসব হতো না তখনও কি আমি ফ্রেশ হইনি? লুক অ্যাট মি রুবি, এসব নোংরা কথা কেন বলো? বলতে পারো আমার অপরাধ একটাই, আমি কেন দ্বিতীয় বিয়ে করলাম। ওহ, এখন অপরাধ হয়ে গেছে? সাধু পুরুষ তুমি? মোটেও না, আমি নিজেকে সাধু কখনো ভাবিনি, আর ভাববও না। একটা কথার জবাব দাও তো রুবি, আমি যে বিবাহিত ছিলাম তুমি কি তা জানতে না? জানতাম তো। আমি কি তোমাকে জোর করে বিয়ে করেছিলাম নাকি তোমাকে তুলে নিয়ে এসেছিলাম? তুমি সব জানতে। আমি বিবাহিত, আবার বউ আছে, সব। তবুও কেন পা বাড়ালে? বাহ বাহ, এখন আমি অপরাধী হয়ে গেলাম। চান্স তুমি নাও নাই? চান্স দিলে কে না নেয় রুবি? বলো আমায়, কে না নেয়? তুমি চান্স দিয়েছ, আমি অমানুষ চান্স নিয়েছি। আর এই সবের মাঝে থেকে ওই নিষ্পাপ মেয়েটা এতদিন কষ্ট পেয়েছে, বিনিময়ে মুখ খোলেনি। কত মেরেছি, একবার মেরে অজ্ঞান করে রেখেছি। শরীরের ব্যথায় মেয়েটা উঠে দাঁড়াতে পর্যন্ত পারেনি। তখন আমি তোমার কাছে খুব ভালো ছিলাম, আর আজ আমি তার একটু সেবা করাতে আমি খুব খারাপ হয়ে গেলাম। তুমি মেয়ে, সেও মেয়ে। তুমি আমার স্ত্রী, এটা যেমন সত্য, সেও আমার স্ত্রী, এটাও আরো বড় সত্য। সব থেকে বড় কথা, তুমি একজন মানুষ, কিন্তু তুমি মানুষ হয়ে আরেকজন মানুষের মৃত্যু কামনা করো। নিজে একজন মেয়ে হয়ে অন্য আরেকজন মেয়েকে গালিগালাজ করো। এইসব কি ঠিক করো? তোমার ভাষণ অনুযায়ী তুমি শিক্ষিত, আর বেলি মূর্খ। যেহেতু তুমি এত শিক্ষিত, তাহলে মূর্খের মতো কথা বলো কেন? যে আমায় তাবিজ করা হয়েছে, তার মানে কি আমি বলতে পারি না তুমি এইসবে বিশ্বাস করো? আমি একটা জিনিস চাই, বেলি নামক কীটপতঙ্গ আমাদের জীবনে থাকবে না। ওকে কীট পতঙ্গ বলো না। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর কালাম পবিত্র কোরআন পড়ে, ওর সব চলাফেরা শরীয়তের দায়রার মাঝে পড়ে। আমি অথম হয়তো আগে কিছুই দেখিনি ওর, কারণ আমি তো পাগল ছিলাম। তাই আসল হীরাকে কাঁচ ভেবেছি, আর কাঁচকে হীরা। বাহ বাহ, ও আমার বাল, বুঝলা তুমি? ও আমার ঝাল। আই ডোন্ট কেয়ার এনি বেলি ফেলি। ওকে, তুমি যে কেমন আমি হারে হারে বুঝে গেছি। তাহলে আমায় বিয়ে করছো কেন? আবারও এক কথা বলো, বিয়ে কি আমি একা করেছি নাকি তুমিও করেছো? তুমি তো জানতে আমি বিবাহিত, তুমি তো জানতে স্বামীর ভাগ তোমাকেও করতে হতে পারে, তুমি তো জানতে তোমাকে সতীন নিয়ে থাকতে হবে, তাহলে রাজি হলে কেন? আর বিয়ের কথা আগে কে কাকে বলেছে ভেবে দেখো তো রুবি। তুমি তো চাইলেই পারতে আমায় ইগনোর করতে, তুমি তো চাইলেই পারতে আমায় ছাড়তে। কই, তুমি তো ছাড়ার বদলে আরো চেপে ধরেছিলে। বেরি তো এইসব কিছুই জানতো না, তুমি তো জানতে। তাহলে তুমি মেয়ে হয়ে অন্যের স্বামীর দিকে হাত বাড়িয়েছো, আর আমি শুধু হাতটা ধরেছি কেবল। কি বলতে চাও তুমি? কিছুই না, আমি চাই একটু শান্তি, যা আমি বেলির কাছ থেকে পাই, আর তোমার কাছ থেকে পেইন পাই। তুমি অন্যের ঘর ভেঙে তার স্বামীকে নিয়ে সুখে থাকার স্বপ্ন যেমন দেখো, তদ্রূপ সেই নারীও কখনো না কখনো তার নিজের স্বামীকে নিয়ে স্বপ্ন দেখে। রুবি আর ইরফানের কথোপকথনের মাঝে হঠাৎই ইরফানের ফোন বেজে ওঠে। রুবির দিক থেকে ধ্যান সরিয়ে মোবাইলের দিকে তাকায় ইরফান। মোবাইল হাতে নিয়ে দেখে অফিস থেকে ফোন। ওইদিকে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9:30টার উপরে বেজে গেছে। কথা বলতে বলতে সময় কোন দিক দিয়ে পার হয়ে গেছে বলতেও পারবে না সে। আসসালামু আলাইকুম কামাল ভাই, বলুন। কোথায় আছেন ভাই? এই তো ভাই, বাসায় আছি। অফিসে আসবেন না? এত লেট কেন? ভাই, ওয়াইফ অসুস্থ ছিল, আর কিছুক্ষণের মাঝেই বের হব। ওকে ভাই, আসেন তাহলে। ইরফানের কথা শুনে রুবির আরও জ্বলে ওঠে।
আরও জ্বলে ওঠে যখন ইরফান তার কলিগকে বলেছে ওয়াইফ অসুস্থ। এটা রবি ঠিক হজম করতে পারেনি, তাই সেও চুপ থাকেনি। আমি তো অসুস্থ নই। তো তাহলে ওনাকে কেন বললা যে ওয়াইফ অসুস্থ? আরে আজব তো, বউ কি শুধু তুমি একা নাকি? বউ তো আরো একজন আছে আমার, সে অসুস্থ, তার কথাই বলেছি। আর অন্য কিছু ছিল না? কি ছিল? এত সহজভাবে কথা বললাম আর সে বলে আর অন্য কিছু ছিল না? কি বলা উচিত ছিল আমার? যে ভাই আমার দ্বিতীয় স্ত্রী আমার আর আমার প্রথম স্ত্রীর মাঝে কাল রাতে সেক্স হয়েছে কিনা তার তদারকি করছে, এটা বলা উচিত ছিল। ইরফানের এমন কথায় একদম চুপ হয়ে যায় রুবি। রুবি কোনো দিক দিয়েই ইরফানকে জব্দ করতে পারছে না। রুবি বারবার ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বেলিকেই টার্গেট করছে। সে বারবার এত কিছু বলেও কোনো কাজ করতে পারছে না, আপাতত চুপ হয়ে যায় সে। অন্যদিকে আজ মিনুই একা একা নাস্তা বানিয়ে রাখে টেবিলে। ইরফান রেডি হয়ে নাস্তার টেবিলে আসে। মিনু সব সামনে সাজিয়ে রেখেছে, তবুও কিছু একটা মিসিং। ইরফান টেবিলে ভালো মতো চোখ বোলায়, কিছু তো মিসিং পাচ্ছে সে। কি ও ভাই, খান না কে? কিছু জিনিস মিসিং। হেডা কি? মানে কিছু জিনিস দেশ নেই তুই। তা কি দেই নেই কোন? সবই তো দিছি, খাইয়ার লন দেহি। হ, কখন? আপনি যখন রুমে গেছেন তারপর খানেই উঠছে। মুখ ধুয়েছে? হ, নাস্তা দিয়েছিস? দিয়াছি। খাই তো না কয়, আমি দিয়াছি। আচ্ছা। ইরফান আজ তেমন কিছু খায়নি, একটা ব্রেড খেয়েছে, তাও শুকনোর সাথে একটা ডিম। পানি খেয়ে সোজা বেলির রুমে যায় সে। বেলি তখন বিছানায় বসে নাস্তার ট্রেটা দেখছিল। কেমন যেন ঘিন ঘিন লাগছে তার কাছে, এটা তার চোখে মুখেই বোঝা যাচ্ছে, যে ইরফানের চোখে সহজেই ধরা পড়ে যায়। সে সামনে গিয়ে দাঁড়ায় বেলির। বেলি তখন নাস্তার ট্রে থেকে নজর সরিয়ে ইরফানের দিকে তাকায়। এক নজরে ইরফানের দিকে চেয়ে আছে সে। ইরফান আজ সাদা শার্ট পরেছে, তাও কালো জিন্স দিয়ে। ইন করা শার্টের আবার হাতাগুলো ফোল্ড করা, একেবারে ক্লিন শেভও না, আবার একেবারে দাড়িতেও ভরে নেই ইরফানের গালজোড়া। এইভাবে ভালো লাগছিল তার কাছে তার স্বামীকে। বেলি চেয়ে আছে তার স্বামীর দিকে আর মনে মনে বলছে, মাশাআল্লাহ, একদম রাজপুত্র আমার স্বামী, কত সুন্দর দেখায় তাকে। বেলির ভাবনায় ছেদ পড়ে ইরফানের ডাকে। ধ্যান ভেঙে সামনে তাকায় বেলি। ততক্ষণে ইরফান বেলির পাশে এসে বসে গেছে। নাস্তার ট্রেটা সাইডে রেখে বেলির কপালে হাত রাখে ইরফান। জ্বর মোটামুটি আছে শরীরে, তবে দেখে মনে হচ্ছে অনেকটা দুর্বল সে। ইরফান বেলির গালে আলতো করে ছুঁয়ে দেয় আর বলে, কি ব্যাপার, খাচ্ছ না কেন? এইগুলো খাবো না। এইগুলো তো তুমি রোজই বানাও, ডিম, মামলেট, পরোটা, ভাজি খাও, তারপর সকালের মেডিসিনটাও তো খেতে হবে। ডিম ডুম খাবো না, এগুলোতে গন্ধ, সরান এগুলো। মিনু কই? কিসের গন্ধ? কি সব বলো তুমি বেলি? ডিম খাবো না। তাহলে শুধু পরোটা আর ভাজি খাও, তাড়াতাড়ি করো। বেলি তার নাক সর্বোচ্চ উচ্চতায় উঠিয়ে ফেলে ভাজি দেখে। কেন যেন বেলি সব কিছুতেই খুঁত ধরছে। ভাজি এমন ভর্তা ভর্তা কেন? এইবার ইরফানের মেজাজ খারাপ হচ্ছে। বেলি অহেতুক বাচ্চামো করছে, না খাওয়ার ধান্দা এসব বেলির। মোট কথা সে খাবে না, তাই এসব করছে। এইদিকে ইরফানেরও অনেক দেরি হয়ে যাচ্ছে অফিসে। বেলিকে খাইয়ে দিয়ে মেডিসিন দিয়ে তারপর সে অফিসে যাবে। আর কোনো কথা শুনেনি ইরফান, সোজা পরোটা ছিঁড়ে ভাজি নিয়ে বেলির মুখের মধ্যে পুড়ে দেয় সে। তারপরও বেলি তা মুখের মধ্যে রেখে চাবায়, গিলে আর না। তারপর ইরফান পানি দিয়ে গিলতে বলে। বেলিও পানি দিয়ে গিলতে মাত্র একটা পরোটা খায়। ইরফান বেলিকে মেডিসিন দিয়ে মিনুকে ডাকে। যে ভাই, আমি তো এখন অফিসে যাব, ওকে দেখে রাখিস। আচ্ছা। দুপুরে যাতে ও ভাত খায়, কেমন? আরে মাতারি, এটা খবিস, পোলাই পানের লাহান করে, খাইতে গেলেও খায় না। আহ, কি সব ভাষা ব্যবহার করিস তুই, যা বলছি তাই করিস। আচ্ছা, তা এই ডিম খানাই কি দোষ করছিল? খাই নাই কি লেগে ভাবি? তুই এগুলো নিয়ে যা, ধর। দেন। মিনু ট্রে নিয়ে চলে যায় আর ইরফান বেলির গালে আলতো করে ছুঁয়ে দিবে বেলির দিকে তাকিয়ে আছে। আমি তোমার কাছে তো 24 ঘন্টা বসে থাকতে পারবো না, তাই না? অফিস আছে তো আমার, তুমি খেয়ে নেবে দুপুরে, কেমন? আর হ্যাঁ, কি? কিছু না, ভালোবাসি।
এই বলে বেলির কপালে আলতো করে একটা চুমু দিয়ে দেয় আর ইরফান। তারপর মিষ্টি হাসি দিয়ে বলে, একটা কথা বলি, হুম। রবি যদি এই রুমে আসে বা তোমাকে কিছু বলে, চুপ করে থাকার প্রয়োজন নেই। নিজের জন্য স্ট্যান্ড নিতে শেখো আজ থেকে। আমি যেই ভুল করেছি তা হয়তো শুধরাতে টাইম লাগবে, তবে নিজের জন্য ভাববে আজ থেকে, অন্যের জন্য নয়, এমনকি আমার জন্যও না। মনে যাতে থাকে, কেমন? চুপ করে থাকতে বলিনি তোমাকে, কিছু বলেছি তার উত্তর দাও। বেলি চুপ থাকা দেখে ইরফান আর বেশি কিছুই বলেনি। ইরফান জানে বেলিকে যদি রুবি মেরেও যায় তবু সে কিচ্ছু বলবে না, কারণ বেলি এমন এক আল্লাহর বান্দা যে কিনা শত কষ্ট সহ্য করবে কিন্তু পাল্টা কাউকে কিছু বলবে না। ইরফান আল্লাহ হাফেজ বলে বিদায় নেয় বেলির কাছ থেকে।